19 মে 2026 জেন্ডার ভিত্তিক সহিংসতা ও পুড়িয়ে হত্যা কুমিল্লা। মাদক সংক্রান্ত বিরোধের জেরে ইজরা মাহিকে পেট্রোল ঢেলে নির্মমভাবে পুড়িয়ে হত্যা, র্যাব 11 কর্তৃক মূল অভিযুক্ত জহির ইসলামকে গ্রেপ্তার। প্রথম আলো রিপোর্ট। 20 মে 2026 ককটেল বিস্ফোরণের সশস্ত্র ডাকাতি সিরাজদি খান মুন্সিগঞ্জ। মধ্যরাতে 20-25 জনের মুখোশধারী ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে 50 লাখ টাকার স্বর্ণ নগদ অস্ত্র লুট করে হামলায় গৃহবধূ আহত। বিডি প্রতিদিন ও প্রথম আলো। 20 মে 2026 ভুয়া ডিবি পরিচয় গরু চুরি, ডিবির পোশাক ও ভুয়া পোশাক ধারণ করে সেখানে বিডি প্রতিদিন এই নিউজটা করেছে। ডাকাতির প্রস্তুতি বড়ুরা কুমিল্লা। পরিচয়পত্র ব্যবহার করে কসাই ও খামারিদের গরু ডাকাতির প্রস্তুতিকালে 8 জন সশস্ত্র ডাকাত গ্রেপ্তার হয়। 20 মে 2026 রক্তমাখা চিঠি ও চাঁদাবাজি শাহজাদপুর সিরাজগঞ্জ। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে কোটি টাকা চাঁদা দাবি এবং হত্যার হুমকি। বিডি প্রতিদিন। 14 মে 2026 বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট। এক সপ্তাহে লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 3 জন বাংলাদেশি নাগরিককে ভারতের হত্যা করে। নয়া দিগন্ত ডেইলি স্টারের রিপোর্ট। সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি করে এই হত্যা করা হয়। সাম্প্রতিক মে 2026 রাজনৈতিক অস্থিতিশীলতা, খুন, মেঘনা কুমিল্লার ঘটনা। মেঘনা উপজেলায় বিগত 4 মাসে 4টি খুনের ঘটনা ঘটেছে, যা স্থানীয় পর্যায়ে চরম অরাজকতার প্রমাণ। নয়া দিগন্ত রিপোর্ট। তারপরে সহিংসতা হত্যাকাণ্ড শরীয়তপুর সাম্প্রতিক মে মাসের এটার রিপোর্ট। কলয়ের জেরে স্বামীকে নিঃসঙ্গ হত্যা করে দেহ খণ্ড বিখণ্ড করে ফ্রিজে লুকানোর চেষ্টাকালে ঘাতক স্ত্রী আটক। নয়া দিগন্ত রিপোর্ট। এই ডেটা পরিসংখ্যান স্পষ্ট করে দেয় যে অপরাধীদের মধ্যে রাষ্ট্রীয় আইন কানুনকে বড় আঙ্গুল দেখানোর একটি সাধারণ প্রবণতা তৈরি হয়েছে। বিশেষ করে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং মুন্সিগঞ্জের সিরাজদি খানের মতো এলাকাগুলোতে যেভাবে ককটেল বিস্ফোরণ এবং খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তা দেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার সামিল। অন্যদিকে ফেনী, সিলেট এবং রংপুরের বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে টেকসই বাঁধ নির্মাণ বা সংস্কার না হয় নাগরিক জীবন আরও বিপর্যয় হয়ে পড়েছে, যার সুযোগ নিয়ে অপরাধী চক্রগুলো আরও সক্রিয় হয়ে উঠছে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যদি অপরাধ সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তবে জনগণের জানমালের নিরাপত্তা কাগজের কলমেই সীমাবদ্ধ থেকে যাবে। আরেকটা ঘটনা আমার এখানে আছে, আমি সেটা একটু বলে দিই, আপনাদের কি ধৈর্য কুলাবে? মিরপুরের শাহ আলী মাজারে হামলা, ষড়যন্ত্রের স্বরূপ ও প্রকৃত অপরাধীদের ভূমিকা উন্মোচন। গত 14 মে 2026 দিবাগত রাত 12টার দিকে ঢাকার মিরপুর অবস্থিত শাহ আলী মাজারে বাৎসরিক সাপ্তাহিক পুরো চলাকালীন একজন লাঠিসোঁটাধারী দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়। এই হামলায় মাজারের বক্তারা গুরুতর জখম হন। হামলা কেটে মাজারের গাছে লাল কাপড় ছিঁড়ে ফেলা সহ প্রায় 30,000 টাকার সম্পদ ভাঙচুর করে। একই সাথে মাজারের জিয়ারতকারী ভক্তদের কাছ থেকে প্রায় 90,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়। পরবর্তীতে 16 মে 2026 শনিবার সন্ধ্যায় মাজারের নিয়মিত ভক্ত রেশমি বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে 100 থেকে 150 জন অজ্ঞাতনামা জামাত কর্মীর বিরুদ্ধে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক রাসেল এবং আজম আরমান নামের 3 জনকে গ্রেপ্তার করে 2 দিন রিমান্ডে নিয়েছে। তবে এই মামলার গতি প্রকৃতি, স্থানীয় বাস্তবতা, প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্যগুলো গভীর ও নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় যে এই হামলার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর দূরতম কোনো সম্পর্ক নেই, কারণ এটি সম্পূর্ণ পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত একটি ষড়যন্ত্র এবং মাদক কেন্দ্রিক অবৈধ মাদক ও চাঁদাবাজির অর্থনীতি নিয়ন্ত্রণকারী স্থানীয় প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা মাত্র। প্রকৃত অপরাধীদের ভূমিকা এবং জামাতকে জড়ানোর অসারতার প্রমাণসমূহ। শাহ আলী মাজারে হামলার নেপথ্যে প্রকৃত অপরাধী কারা এবং কেন জামাতকে জড়ানোর মামলাটি মিথ্যা, তা নিচে সুস্পষ্ট যৌক্তিক প্রমাণের মাধ্যমে বিশ্লেষণ করা হলো। মাজার কেন্দ্রিক সমান্তরাল অপরাধ, অর্থনীতি ও আভ্যন্তরীণ কেন্দ্র। মাজারগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ মানতের লেনদেন হয়ে থাকে। এই বিশাল অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অপরাধী চক্র ও চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র মতেই শাহ আলী মাজার এলাকায় মাদক গ্রহণ, খুচরা মাদক বেচাকেনা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির সমান্তরাল নেটওয়ার্ক খুবই শক্তিশালী। মূলত মাজারের এই বিপুল পরিমাণ চাঁদা দান এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখার জন্য স্থানীয় কয়েকটি সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের মধ্যে দীর্ঘদিন ধরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। এই আভ্যন্তরীণ স্বার্থের লড়াই এবং অবৈধ দখলদারিত্বের লড়াইকে সাম্প্রদায়িক ও পলিটিক্যাল রং দিয়ে প্রকৃত সত্য আড়াল করা হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের চরম পরস্পর বিরোধী ও বিভ্রান্তিকর জবানবন্দি আমরা সেখানে দেখতে পাই এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর রহস্যজনক নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাই। স্থানীয় সংসদ সদস্যের কর্মীদের টার্গেট করে পলিটিক্যাল দমন পীড়ন আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা জানেন শহীদ
মীর কাসেম আলীর সন্তান মীর আহমদ বিন কাসেম আরমান হচ্ছেন সেখানকার এমপি। সেখানে অত্যন্ত পরিকল্পিতভাবে কারা সেখানে হামলার সময় ছিল, ভিডিও ফুটেজ কিন্তু আছে। সেই ফুটেজ দেখেই বোঝা যায় সেখানে সরকার দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত। কিন্তু সেখানে হাত না দিয়ে আহমদ বিন কাসেম মীর আরমানের কর্মীদেরকে, ভোটারদেরকে হয়রানি করে এক ধরনের এখানে মূলত অপরাধীদেরকে মানে পার করে দেওয়ার একটা চক্রান্ত আমরা সেটা লক্ষ্য করি। সেই জন্য সব মিলিয়ে, এবং আমরা দেখলাম তার পার্শ্ববর্তী মনিকানন স্কুলে একজন মহিলা এমপির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে স্কুল ভাঙচুর করা হয়েছে, স্কুলের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যে মব কালচারের কথা একটু আগে বললাম, এই মব কালচারের সাথে আজকে সরকারের এমপিরা জড়িত হয়ে গেছে। আমরা আজকে ঢাকা মহানগরের উত্তর জামাতের পক্ষ থেকে পরিষ্কারভাবে সরকারের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, এই যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির দালিলিক প্রমাণ আপনাদের সামনে পেশ করলাম।